This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের এক একটা ছবি আমাদের সামনে ঘুরছে, বারবার সামনে আসছে। পরশু রাত থেকে খবরটা চাউর হওয়ার পর থেকেই জলের গান যারা ভালোবেসে শুনতেন তারা উদ্বেগে ছিলেন, আর অবশেষে কাল দুপুরে কনফার্মেশন এলো। স্ত্রী ও ১৩ বছরের পুত্রকে নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বাংলাদেশের খ্যাতনামা গায়ক রাহুল আনন্দকে। সোমবারই জলের গানের প্রধান রাহুল আনন্দের ধানমন্ডির বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। তার বাড়িতে থাকা ৩,৫০০ বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়। এটা শুধু রাহুল আনন্দের বাড়ি ছিল না, এই বাড়িতে ব্যান্ডের অনেক গান লেখা হয়েছে, তা থেকে সুর হয়েছে। গানের অফিসিয়াল স্টুডিও হিসেবে ব্যবহৃত হতো এই বাড়িটি। গত বছর রাহুল আনন্দের এই বাড়িতে এসে প্রায় ২ ঘন্টা সময় কাটিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে সব সময় সক্রিয় হতে দেখা গেছে রাহুল এবং তার দলকে। কোটা বিরোধী ছাত্র আন্দোলনেও সম্মতি জানিয়েছিলেন রাহুল, আর এরপরও তছনছ করা হয় তার বাড়ি। এই ঘটনায় বিবৃতি দিয়েছে জলের গান। ব্যান্ডের তরফে লেখা হয়েছে, এতদিন ধরে তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন সংসারে সবকিছু দাউ দাউ করে জ্বলছে চোখের সামনে, কিছু মানুষের ক্রোধ এবং প্রতিহিংসার আগুনে। হামলা লুটপাটের ঘটনায় বিধ্বস্ত রাহুল আনন্দ। সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বার্তা শিল্পীর তিনি লিখেছেন, প্রিয়, কথা বলার মতো স্বাভাবিক নই আমি। প্রায় ৩,০০০ বাদ্যযন্ত্র পুড়ে যায়। ওরা আমার সন্তানের মতো। আমি একটা মানুষ, বাচ্চাকে জীবিত নিয়ে বের হতে পেরেছি। বাকিরা পুড়েছে বা লুট হয়েছে, তবুও শান্তি আসুক আমার সোনার দেশে, যে কোনো মূল্যে। সে মূল্য যদি হয় আমার সোনার সংসারের পোড়া ছাই অথবা বাদ্যযন্ত্র পোড়া কয়লার বিনিময়, তাতেও দুঃখ নাই। ভালোবাসি বাংলা আর বাংলার মানুষকে, আমি বাংলায় গান গাই। সবার ভালো হোক। উত্তর পূর্বের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ উত্তর পূর্ব ভারতের জঙ্গি গোষ্ঠীগুলি ফের বাংলাদেশে ঘাঁটি গাড়তে পারে, যার জেরে জঙ্গি অনুপ্রবেশের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। সতর্ক করা হয়েছে সেনা, অসম রাইফেলস এবং এসএসবিকে। মায়ানমার নেপাল সীমান্তে নজরদারি বাড়াতে বলা হয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আরও আপডেট দিতে পারবেন। সিজার, দেখো, বাংলাদেশের সাম্প্রতিক যে অশান্তির সুযোগ নিয়ে উত্তর পূর্ব ভারতের যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, উলফা থেকে শুরু করে কেএলওর যে নতুন যে ফ্র্যাকশন তৈরি হয়েছে, তারা এ ধরনের একাধিক জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে ফের আশ্রয় নিতে পারে এমন সতর্কবার্তা কিন্তু জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কারণ আমরা জানি এর আগে হাসিনা সরকার ক্ষমতায় আসার আগে একাধিক ভারতীয় জঙ্গি গোষ্ঠী, সেটা উলফা এবং গারো ন্যাশনাল ফ্রন্ট থেকে শুরু করে মণিপুরের একাধিক জঙ্গি গোষ্ঠীর একটা বড় ডেরা ছিল বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে শ্রীহট্টের বিভিন্ন জায়গায় তারা সেখান থেকে অপারেট করত, এবং পরবর্তীতে হাসিনা সরকার আসার পর তারা সেখানকার শিবির গুটিয়ে নেয় এবং মায়ানমার ও চীন সীমান্তে তারা এই মুহূর্তে ক্যাম্প করে রয়েছে। কিন্তু সাম্প্রতিক যে ঘটনাক্রম, সেখানে গোয়েন্দারা মনে করছেন এখানে চীনের যে গোয়েন্দা সংস্থাগুলো যথেষ্ট মদত রয়েছে। উত্তর পূর্ব ভারতে ফের অশান্তি যাতে মাথাচাড়া দিয়ে ওঠে, সেই জায়গা তৈরি করতে উত্তর পূর্ব ভারতের জঙ্গি গোষ্ঠীগুলিকে মদত দিতে পারে তারা, এবং সেই জায়গা থেকে বাংলাদেশ থেকে অপারেট করার সুবিধা তারা করিয়ে দিতে পারে। এবং সেই জায়গা থেকে কিন্তু মায়ানমার সীমান্ত থেকে শুরু করে নেপাল সীমান্ততে নজরদারি বৃদ্ধি করতে বলা হয়েছে। কারণ একাধিক ইসলামিক ধর্মীয় মৌলবাদী শক্তিগুলো যারা রয়েছে নেপাল থেকেও প্রচুর বাংলাদেশের মানুষ তারা ভারত হয়ে বাংলাদেশে ফিরতে পারে, এই আশঙ্কাও রয়েছে। অনেক ধন্যবাদ সিজার। আমরা কথা বলছিলাম, সিজার মন্ডল প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, স্বাগত জানাবো TV9 বাংলা স্টুডিও থেকে। আমি রুবেলা কথা বলছি। একটা আশঙ্কা ছিলই যে ইসলামী মৌলবাদী শক্তিগুলি আবার কি জেগে উঠবে, সেই আশঙ্কাটাই বোধহয় জোরালো হচ্ছে। তার কারণ উত্তর পূর্ব ভারতে জঙ্গি কার্যকলাপের একটা আশঙ্কা করা হচ্ছে। এখনই এই আশঙ্কা জোরালো হওয়ার সম্ভাবনা ঠিক কতটা? না, নিঃসন্দেহে এই সময়টা যে আশঙ্কা তোমরা করছো এটা অ্যাবসলিউটলি কারেক্ট। কারণ যেরকম ভাবে বাংলাদেশে যে অশান্তি হচ্ছে, যা পরিস্থিতি, এবং এতে কোনো সন্দেহ নেই, এটা সারা ভারতবর্ষ, কোনো সারা পৃথিবীর লোক দেখতে পাচ্ছে চীনের পরিষ্কার হাত রয়েছে। পাকিস্তান, আইএসআই যাই বলা হোক, তারা কিন্তু ক্রীড়নক। এমনকি বাংলাদেশের জামায়াত বা বিএনপি, এরা কিন্তু ক্রীড়নক। এদের অ্যাকচুয়ালি পরিচালনা করছে চীনের মস্তিষ্ক। তো সেটার জন্য ভারতের উত্তর পূর্ব সীমান্তে আবার যে এই জঙ্গি গোষ্ঠীগুলো যারা একসময় বাংলাদেশে ছিল, যাদের ওই শেখ হাসিনা বা যাদের ওদের সরকারের প্রেসারে ওরা এদিক ওদিক চলে গেছিল, তারা আবার সংঘবদ্ধ হচ্ছে।
এবং এতে কোনো সন্দেহ নেই, যেমন একটা সময় দুবাইকে বলা হতো সারা ভারতবর্ষে বা এশিয়ার বা পৃথিবীর সন্ত্রাসবাদী বা অপরাধী মাফিয়া ডনদের আড্ডা, সেটা কিন্তু আনফরচুনেটলি আমাদের এই ভূখণ্ডে নেপাল সেই রোলটা প্লে করছে এখন। এবং নেপালের উপর চীনের যে কন্ট্রোল সেটা কিন্তু দেখা গেছে, নেপাল কিন্তু এখন অনেকাংশে ভারত বিরোধী। তো নেপাল এবং বাংলাদেশকে কেন্দ্র করে আমাদের ভারতবর্ষের উত্তর পূর্ব সীমান্তে অশান্তি আবার বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। এই মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের যত বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা ভারতবর্ষে বারবার বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে, এরা এখন আশ্রয় নেবেই বাংলাদেশে, কারণ তারা একটা সহযোগী পরিবেশ পাচ্ছে, সরকারের সহযোগিতা বা বাংলাদেশ আর্মির সহযোগিতাও পাবে, চীনের বরাভয় রয়েছে তাদের মাথার উপরে। তো এটা ভারতের জন্য একটা নিঃসন্দেহে বিরাট চিন্তার ব্যাপার। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। সুতরাং এই সম্ভাবনা যে খুব একটা উড়িয়ে দেওয়া যাচ্ছে তা কিন্তু নয়, উত্তর পূর্ব ভারতে জঙ্গি কার্যকলাপের আশঙ্কা আরো জোরালো হচ্ছে।